7 বছর আগে বিয়ের আসরে ফেলে আসা নিজের স্ত্রীকে 7 বছর পর নিজের সামনে দেখে চমকালো সৌহার্দ্য। বিস্ময়ে হতবাক সে। বাবা মায়ের জেদে বিয়ে করলেও বিয়ের পর বাড়ি ছাড়তে সময় নেয়নি সে। বিয়ের পরেই ফ্লাইটে করে দেশ ছেড়েছিল। মেয়েটার মুখটুকুও ঠিক করে দেখেনি। আজ এত বছর পরে নিজের সামনে স্বীয় স্ত্রীকে দেখে যার পরনায় বিস্ময়ে থ মেরে গিয়েছে সে। তাকে এভাবে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকতে দেখে তীব্র অস্বস্তি এসে জড়ো হলো মিহির মাঝে। মেয়েটার মুখ এইটুকুন হয়ে এলো। সে চোখ সরিয়ে নিল। পাশ থেকে সৌহার্দ্যর বাবা আরমান বললেন, কি রে, সর, যাব না ভেতরে। সৌহার্দ্য হুঁশ পেল। দরজা ছেড়ে সরে দাঁড়াল। আমেনা মিহির কাঁধে হাত রাখলেন। মৃদু হেসে বললেন, ভেতরে চল মা। শুকনো হেসে মাথা দোলায় মিহি। আর চোখে তাকায় সৌহার্দ্যের দিকে, যে তখনও তার দিকে চেয়ে। মিহি অস্বস্তিতে গাঁট হয়ে চোখ সরাল। গুটি গুটি পায়ে ভেতরে গেল আমেনা আর আরমানের সাথে। তাদের বসতে বলে সৌহার্দ্য গেল তাদের লাগেজ রেখে আসতে। ফিরে এসে হন্তদন্ত করে খাবার অর্ডার করল। আমেনা তাকে নিজের কাছে ডাকলেন। সৌহার্দ্য গেল, বসল মায়ের পাশে। আমেনা ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতেই কেঁদে ফেললেন ঝরঝর করে। অভিমানী স্বরে আওড়ে গেলেন, হ্যাঁ রে, এতদিনে তোর রাগ পড়ল? এতগুলো বছর একটুও খোঁজ নিলি না? একবারও জানতে চাইলি না এই বুড়ো মাটা কেমন আছে? এত রাগ তোর? সৌহার্দ্য মায়ের হাত টেনে ঠোঁট ছোঁয়ায়। চুমু খেয়ে বলে, দোষ কি তোমাদের একদমই ছিল না? দোষ তোকে বিয়ে দেওয়াটা দোষ ছিল। মানলাম করেছিলাম ভুল, তাই বলে এত বড় শাস্তি দিবি? টানা 7টে বছর ধরা ছোঁয়ার বাইরে চলে গেলি, তোর একটুও বুক পুড়ল না? সৌহার্দ্য জবাব দেয় না, বরং হাসে। চোখ পড়ে মিহির উপর। মিহি নড়ছেও না, চড়ছেও না, শক্ত হয়ে বসে। চোখও তুলছে না, এদিকও তাকাল না, ওদিকও না। সৌহার্দ্য আশ্চর্য হয়, এসব কেমন আচরণ? কি হয়েছে মেয়েটার? পাগল পাগল আচরণ করছে কেন? আরমান ডাকে তখনই। সৌহার্দ্য তাকায়। বাবা বললেন, ব্যবসা কেমন যাচ্ছে? ভালোই। র্যাঙ্কিংয়ে বলতে গেল আমাদের কোম্পানি টপে এখন। সকলেই প্রোডাক্ট পছন্দ করছে। আরমান গর্ব করে হাসলেন। ছেলে ছোট থেকে বড় মেধাবী। পড়াশোনার পাশাপাশি ব্যবসায়িক কর্মকাণ্ডের প্রতি ছিল তীব্র ঝোঁক। সব সময় নিজ থেকে কিছু করতে চেয়েছে। সেবার বাড়ি ছাড়ল, সুদূর এই জাপানে এসে ব্যবসা শুরু করল। একটু একটু করে তা ছড়িয়ে পড়তে লাগল, প্রসার হতে লাগল। এই ব্যবসার ছুঁতে আয় আর কখনো বাড়িমুখও হল না সে। আমেনা, আরমান চিন্তিত ছিলেন মিহিকে নিয়ে। পরের মেয়ে, স্বামীর এমন আচরণে কষ্ট কি পাচ্ছে কম? এতদিনে যখন ছেলেকে বাড়িমুখ করতে পারেননি, বৌমার কাছে ফেরাতে পারেননি, এবার তারা বৌমাকেই ছেলের কাছে নিয়ে এলেন। মিহি তখন থেকে সমানে হাত কচলে যাচ্ছে। অস্থিরতা, অস্বস্তির চূড়ান্তে পৌঁছে কি করবে বুঝেই উঠতে পারছে না। এই লোকটার সাথে একই বাড়িতে থাকতে হবে ভেবেই সে মনে মনে দুবার জ্ঞান হারাল। ক্লান্তিতে শরীর ভেঙে এলেও নড়ল না, তু শব্দও করল না। মিহি স্কলারশিপ পেয়েছিল জাপানের একটা ভার্সিটিতে। তারাই তার সকল খরচ বহন করত, হোস্টেলও দিয়েছিল। তবে আমেনার কথায় তা ক্যান্সেল করতে হল। এরপর জানল জাপানে সৌহার্দ্য থাকে এবং তাকেও তার সাথে একই বাড়িতে থেকে পড়তে হবে জাপানে। মাথায় আকাশ ভেঙে পড়েছিল তার। এমন বিশ্রী লোকের সঙ্গে কি করে থাকবে সে? তখন হাতে আর কোনো উপায়ও নেই। কোনো উপায়ান্তর না পেয়ে শেষমেশ তাকে হার মানতে হল আমেনার জোর জবরদস্তির কাছে। রাজি হল সে। তবে সে কি করে থাকবে এখানে? আমেনা আরমান তো তাকে রেখেই চলে যাবেন। তারপর কি করবে সে? এই খাটাস লোকটার সাথে এখানে থাকবে কেমন করে? আমেনা আর আরমান চলে গেলে এই লোক তাকে বাড়ি থেকে বের করে দিলে তখন মিহি কোথায় যাবে?
সে তো এই ভিনদেশী জাপানের কিচ্ছুটি চেনে না। অবশ্য তাকে বাড়ি থেকে বের করে দিলেও সে বিশেষ অবাক হবে না। যে লোক এত সুন্দর মিষ্টি বুকে বিয়ের আসরে ফেলে আসতে পারে, তার দ্বারা এ অসম্ভব ব্যাপার নয়। সেসবই পারে। এরা পাষাণ প্রকৃতির লোক। মিহির বুক চিড়ে ক্ষণে ক্ষণে তপ্ত শ্বাস বেরিয়ে এলো। মিহি, মিহি চমকাল। তাকাল আমেনার দিকে। জি আন্টি, কি হয়েছে তোর? এতক্ষণ ধরে ডাকছি, কোথায় হারিয়ে গিয়েছিস? কি ভাবছিস? এমনি, ওই জার্নির জন্য ক্লান্ত আর কি। আমেনা মাথা দুলিয়ে হাসলেন। তাকালেন দুপাশে বসা মিহি আর সৌহার্দ্যের দিকে। বললেন, তোরা তো কথাও বলিসনি। সৌহার্দ্য চিনেছিস ওকে? মিহি ও। সৌহার্দ্য চোখ তুলল। কি বলবে খুঁজে পেল না। সে শুধু মাথা দোলায়। আচ্ছা। মিহির কপাল কুঁচকে আসে। আচ্ছা? কি আচ্ছা? অপমানে, রাগে ভেতরে ভেতরে ফুঁসে উঠল মিহি। খাটাস, অসভ্য, বদমাশ লোক কোথাকার। বলে কি না আচ্ছা? দেখিস, এই জন্যে তুই বউ পাবি না। বউয়ের জন্য তরপাতে তরপাতে মরবি। দেখিস তুই। শালা বদ, গালিগালাজের বন্যা বইয়ে দিল মিহি। আমেনা ছেলের হাবভাবে মনক্ষুণ্ণ হলেন। চোখ রাঙালেন। বুকে দেখে এমন কেউ করে কেন যে মিহির সাথে ছেলেটার বিয়ে দিয়েছিল? মেয়েটার জীবন পুরো নষ্ট করে ফেলেছেন। সৌহার্দ্য বলল, তোমরা ফ্রেশ হও। অনেক দূর থেকে এলে তো। তারা মাথা দোলান। উঠে দাঁড়িয়ে আমেনা তাকান আরমানের দিকে। আরমান স্ত্রীর ইশারা বুঝলেন। হেসে সৌহার্দ্যকে বললেন, ঘর ওদিকে না, আমরা যাই। হ্যাঁ, তুই মিহি মাকে ঘর দেখিয়ে দে একটু। মেয়েটা ক্লান্ত, দুবার বমিও করেছে। মিহি, সৌহার্দ্য দুজনেই চমকাল। সমস্বরে বলে উঠল, জি। ফের চমকাল। তাকাল দুজন দুজনের দিকে। চোখে চোখ পড়তেই চোখ সরাল। আমেনা স্বামীকে নিয়ে চলে গেলেন। আড়ালে চোখ রাঙালেন ছেলেকে। তারা যেতেই ড্রয়িং রুমে বসে রইল মিহি সৌহার্দ্য। মিহি অস্বস্তিতে গুটিয়ে গেল। মনে মনে রাগল স্বল্প শাশুড়ির উপর। সৌহার্দ্য সময় নষ্ট করে না। উঠে দাঁড়াল। গটগট করে হেঁটে চলে গেল। মিহি হা করে তাকাল। মেজাজ চটে গেল। সে পিছু পিছু ছুটল তার। ঘরের ভেতর যেতেই সৌহার্দ্য দাঁড়িয়ে পড়ল। একদম হুট করে দাঁড়িয়ে পড়ায় সৌহার্দ্যকে অনুসরণ করে আসা মিহি তাল মেলাতে পারল না। ফলস্বরূপ বেচারির কপালসহ নাক ঠুকে গেল সৌহার্দ্যর শক্তপোক্ত পিঠে। মিহি নাক ঘহতে ঘহতে দাঁড়িয়ে পড়ল। সৌহার্দ্য ভ্রু কুঁচকে পিছে তাকিয়ে মিহিকে দেখেই কেমন দূরে ছিটকে সরে গেল। আঙুল তুলে দ্রুত বলে উঠল, পিছে পিছে পিছে। মিহি ভ্রু কুঁচকে তাকায়। দুকদম পিছে গিয়ে দাঁড়ায়। সৌহার্দ্যর দিকে তখনও তাকিয়ে আছে সে। সৌহার্দ্য গিয়ে একটা তোয়ালে নিয়ে এসে মিহির হাতে ধরিয়ে বলল, আমার থেকে দূরে দূরে থাকবে তুমি। 5 হাত দূরে তো মাস্টি। মিহি এবার ভ্রু যুগল আরো কয়েক ডিগ্রি বেঁকে এলো এই পর্যায়ে। চটে গিয়ে বলল, কেন ভাই? কিসের জন্য দূরে দূরে থাকব? সমস্যা কি আপনার? সৌহার্দ্য হতবাক বনে তাকাল। ভাই ফ্রেশ হয়ে এসে মিহি দেখল ঘরে কেউ নেই। ঘর ফাঁকা। সে ধপ করে শুয়ে পড়ল বিছানায়। ক্লান্তিতে শরীর ভেঙে আসছে। বসে থেকে থেকে কোমর অবশ হয়ে গিয়েছে যেন। নরণচরণেও বেগ পোহাতে হচ্ছে। সে তপ্ত শ্বাস ফেলল। শরীরের সমস্ত ক্লান্তি যেন একসাথে এসে তাকে জাগতে ধরল। চোখ দুটো আপনা আপনি বুজে এলো। কিন্তু ঘুম এলো না। বরং মনে হল বহু বছর আগের কিছু ধূসর স্মৃতি দরজায় কড়া নাড়ছে। 7 বছর আগের সেই রাত। চারপাশ আলোয় ঝলমল করছিল। সাদা, সোনালি আর সবুজ ফুলে সাজানো উঠোন। বাতাসে আতরের মৃদু গন্ধ। কোথাও কেউ দুরুদ পড়ছিল, কোথাও হাসির রোল উঠছিল। লালচে মেরুন বেনারসিতে মাথা নিচু করে বসেছিল 16 বছরের কিশোরী মিহি। তার আঙুল কাঁপছিল।
কাঁপছিল শরীর, নাক বেয়ে ঘাম ছুটছিল, বারবার দোপাট্টার কিনারা মুঠোয় পেঁচিয়ে ফেলছিল সে। বুকের ভেতরটা কেমন অচেনা অনুভূতিতে ভরেছিল। লজ্জা, ভয়, অজানা ভবিষ্যতের কৌতূহল। কাজী সাহেবের কণ্ঠ ভেসে এসেছিল, মা, তুমি এই বিয়েতে রাজি থাকলে বলো, কবুল। মিহির গলা কেঁপে উঠেছিল। লজ্জা বুঝে এসেছিল কণ্ঠস্বর, কবুল। 3 বার উচ্চারণের পর চারপাশে মাশাআল্লাহ ধ্বনি উঠেছিল। সবাই খুশি হয়েছিল, শুধু সে একবারও বরের দিকে ঠিকমতো তাকাতে পারেনি। মনে আছে এক ঝলক, শুধু এক ঝলক সাদা পাঞ্জাবির উপর গা রঙের শেরওয়ানি জড়ানো লম্বা একটা ছায়ামূর্তি দেখেছিল সে। তারপর আবার মাথা নিচু করে ফেলেছিল। তাকে বাসর ঘরে বসিয়ে সকলে সেদিন বলছিল, ছেলেটা নাকি খুব মেধাবী, বিদেশে বড় ব্যবসা করবে, অনেক স্বপ্ন তার। অভাগী মিহি তখনও বুঝতে পারেনি সেই স্বপ্নের তালিকায় সে ছিল না। পরদিন সকালে ঘটে গেল অঘটন। ঘুম ভাঙতেই বাড়িটা কেমন অস্বাভাবিক নীরব লাগছিল মিহির। ফিসফাস, চাপা কান্নার আওয়াজ পেল। আর কিছু ভাঙা ভাঙা শব্দে আমেনার চাপা আর্তনাদ শুনল, ছেলেটা চলে গেছে। কাউকে কিছু না বলেই চলে গিয়েছে। এরপরের দৃশ্যগুলো আর স্পষ্ট নয়। নিজের হাতের মেহেদির রঙের দিকে অনেকক্ষণ নির্বাক তাকিয়েছিল মিহি। 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ, তারপর 1 মাস। অপেক্ষা ধীরে ধীরে অভ্যাস হয়ে গিয়েছিল। ফোন আসেনি, কোনো চিঠি আসেনি, একটা খবরও না। অভিমান গা হয় মিহির। এত কিছুর পরেও আরমান আর আমেনা তাকে কখনো পর ভাবেননি। মেয়ের মতোই আগলে রেখেছিলেন। তাদের অপরাধবোধ, স্নেহ আর মমতা ধীরে ধীরে মিহির সমস্ত অভিমানকে ঢেকে দিয়েছিল। কিন্তু যার জন্য এই সম্পর্ক, সে মানুষটা যেন ছিলই না। 7 বছরে অসংখ্যবার মনে প্রশ্ন জেগেছে, লোকটা দেখতে কেমন, কেমন করে কথা বলে, হাসে কি, নাকি সব সময় এমনই কঠিন। আজ এত বছর পর প্রথমবার তার চোখে চোখ পড়তেই মিহির বুকের ভেতর অদ্ভুত একটা কাঁপন উঠেছিল। রাগ, অভিমান, নাকি অচেনা কোনো অনুভূতি? সে উত্তর জানা নেই। মিহি দীর্ঘশ্বাস ফেলল, পাশ ফিরে শুয়ে চোখ বন্ধ করল। অমনি দরজায় করাঘাতের শব্দে চোখ মেলে তাকাল। কোনোরকম শরীরটা টেনে তুলে দরজা খুলল। চোখে ভাসল সৌহার্দ্যের আদল। কপাল কুঁচকায় মিহি। সৌহার্দ্য বলে, খাবার এসেছে, খেতে এসো। 2 বাক্য ব্যয় করে ফের চলে গেল। মিহি মুখ ভেঙাল, পিছু পিছু গেল। সন্ধ্যার পর সৌহার্দ্যের ডাক পড়ল বাবা মায়ের ঘরে। ভেতরে ঢুকতেই দেখল মিহিও সেখানে। কপাল কুঁচকে এল অমনি। সতর্ক চোখে তাকাল বিছানায় বসা বাবা মায়ের দিকে। সৌহার্দ্য এসেই বলল, আম্মু, কি বলবে বলছিলে, এত তাড়া কেন তোর? আগে বসত। সৌহার্দ্য বসল। আমেনা তাকালেন স্বামীর দিকে, তারপর ছেলে আর বৌমার দিকে চেয়ে সাবলীল স্বরে বললেন, আমরা কদিন পরেই দেশে ফিরছি, আর মিহি এখানেই থাকবে। কি একসঙ্গেই বলে উঠল সৌহার্দ্য, মিহি। পরপর চমকে একে অপরের দিকে তাকাল। মিহি আমেনার দিকে চোখ ফিরিয়ে বলল, এভাবে কি করে? মানে আমি একা একা এখানে? মিহি থেমে গেল, কিছু বলতে পারল না আর। সৌহার্দ্য বলল, এত তাড়াহুড়ো কিসের? কটা দিন ঠিক মতো থেকে তারপর যাও। আমেনা ভ্রু বাঁকিয়ে তাকালেন। সৌহার্দ্য অস্বস্তি নিয়ে বলল, মিনিহির ভালো লাগবে অন্তত, ও একা একা এখানে, তাই আর কি। আরমান সাহেব এবার বলে বসল, তুমি এত ওর জন্য ভাবছ কবে থেকে? মুখের উপর এমন করে বলে নিজেও অস্বস্তিতে পড়ে গেলেন। সৌহার্দ্য বিব্রত বোধ করল। মিহিও চমকেছে ঢের। পরিস্থিতি সামাল দিতে এবার আমেনা বললেন, নিজের বাড়ি রেখে এখানে আমার মন টানবে না। তাছাড়া শাফিনও ওখানে একা রহিমের কাছে। পরীক্ষা চলছে বিধায় আনতেও পারিনি ওকে। মিহির পড়াশোনার ব্যাপার স্যাপার, ক্যারিয়ারের কথা, তাই এখানে এসেছি ওকে দিয়ে যেতে।
আশা করি তুমি এমন কিছু করবে না যাতে আবারও আমাদের মানিজ্যত ক্ষুণ্ণ হয়। সৌহার্দ্য আশ্চর্য হল, আম্মু কেমন কথা বলছ এসব? আমি কিছু এমন কেন করব সেটাই মনে থাকে যেন। সৌহার্দ্য শ্বাস ফেলতে নিল, তখনই তার শ্বাস আটকে দেওয়ার মতো কথা বলে উঠলেন, আরমান সাহেব, মিহি এডমিশন নেওয়ার পর তুমি ওকে আমাদের অফিসে ইন্টার্ন হিসেবে নিয়ে নাও। যদি চায় তবে এক্সপেরিয়েন্সের জন্য হলেও সে ফিউচারে ভালো জায়গায় ভালো পজিশনে জব করতে পারবে। সৌহার্দ্য পানিটানি ছাড়াই বিষমটা খেয়ে বসল। চরম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল, হ্যাঁ ইন্টার্ন? মিহিও বেশ চমকেছে। প্রথমে একই বাড়ি, তারপর একই ওয়ার্কপ্লেস। কখনো না। মিহি মরে গেলেও এই সিদ্ধান্ত মানতে পারবে না। তবে থামাতে হবে তো। সে বলে উঠল, এখনই এসবের কি দরকার আঙ্কেল? এখন আগে ভালো করে পড়ায় ফ্যাকাশ করি, তারপর। তার কথা শেষ হওয়ার আগে আমেনা বলে উঠল, তুমি থামো। না করো না। এখন থেকে ইন্টার্ন করলে কাজও শিখতে পারবে, পড়াশোনায়ও হেল্প হবে, ইজি হবে। মিহি পড়ল ফ্যাসাদে। সে পুরোপুরি নাচে আর চোখে চাইল সৌহার্দ্যর দিকে। সৌহার্দ্য তার দিকেই তাকিয়েছিল। চোখে চোখ পড়তেই মিহি চোখ সরিয়ে নিল। তীব্র অস্বস্তিতে যখন সে জর্জরিত, তখন সৌহার্দ্য গম্ভীর গলায় বলে উঠল, ঠিক আছে, যা বলবে। মিহি তৃতীয় দফায় চমকে তাকায়। আরমান সাহেব হেসে উঠলেন। সৌহার্দ্য মিহির দিকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে তাকে নীরবে নিভৃতে ক্ষতবিক্ষত করে বেরিয়ে গেল ঘর থেকে। মিহি চোখ খিঁচিয়ে নিল। এখন একে সহ্য করবে কি করে সে মাবুদ জানে।